নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আমার চ্যানেল লার্ন ফর নলেজে স্বাগত। আজ আমরা জানি আমাদের মহাকাশ দিবস, জাতীয় মহাকাশ দিবস। এই দিনটার উদযাপন করার পেছনে যে কারণ সেটা হচ্ছে 23 আগস্ট 2023 সালে চন্দ্রযান 3 চাঁদে ল্যান্ড করে। এর আগে 2019 সালে আমরা চন্দ্রযান চাঁদে পাঠাই। সেখানে ল্যান্ডিং করার সময় কিছু সেকেন্ডের জন্য ল্যান্ডার এবং অরবিটারের মধ্যে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেটি অসফল হয়। তারপরে 2023 সালে এই চন্দ্রযান 3 মিশন আবার লঞ্চ করা হয় এবং সেটি সফলভাবে চাঁদে অবতরণ করে। এর মধ্যে দুটো পার্ট ছিল। এক ছিল চন্দ্রযানের মধ্যে দুটো পার্ট ছিল। একটা হচ্ছে অরবিটার, যেটা চাঁদের চারিদিকে ঘুরবে, আর একটা ছিল ল্যান্ডার, যেটা চাঁদের মাটিতে অবতরণ করবে। তার নাম ছিল বিক্রম। এবং চাঁদ, ওই ল্যান্ডারের ভিতরে ছিল একটা রোবট, যেটা চাঁদের মাটিতে ঘুরে তার কিছুটা এরিয়ার মধ্যে ঘুরে সেখান থেকে তথ্য সংগ্রহ করবে। ওখানে মাটির কি কি উপাদান দিয়ে তৈরি, ওখানে বাতাসের অ্যাটমসফিয়ারে কি কি আছে, সেই সব নিয়ে ডাটা আমাদের নাসা, আমাদের যে ইসরো, তাকে পাঠাবে এবং সেখানে আমাদের সায়েন্টিস্টরা ভবিষ্যতের কোনো এক্সপেরিমেন্টের জন্য বা কোনো আরও অভিযানের জন্য এইসব তথ্য ব্যবহার করতে পারে ফিউচারের কোনো প্রজেক্টের জন্য। তো এই যে আমাদের জাতীয় মহাকাশ দিবস, তো এর মেন থিম এইবারে আছে আর্যভট্ট টু গগনযান। এর মধ্য দিয়ে কী বলা হচ্ছে, আর্যভট্ট মানে অনেক প্রাচীনকালের কোনো জ্ঞানী ব্যক্তি, আর গগনযান মানে হচ্ছে ভবিষ্যতে হবে এরকম একটা মিশন। তো এখানে কি বলা হচ্ছে, প্রাচীনকালের যে আমাদের যে সফলতা অর্জন, সেটা ভবিষ্যতের যে প্রচেষ্টা, সেটার মধ্য দিয়ে বাস্তবায়ন হবে। তাই প্রাইম মিনিস্টার বলেছে, দিস ইয়ার্স থিম হ্যাজ কোইন্সিডেন্স অফ পাস্ট অ্যান্ড রিসলভ অফ দ্য ফিউচার। মানে প্রাচীনের অভিজ্ঞতা নিয়ে, পুরাতনের অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতের সাফল্যকে অনেকটা প্রকাশ করা হয়েছে এই থিমের মধ্য দিয়ে। তো আমরা যদি দেখি এখানে আমাদের যে অতীত ছিল স্পেস জার্নি, সেটা খুব ভালো ছিল না। আমরা 1947 সালে স্বাধীনতা হওয়ার পরে প্রথম যখন স্পেস প্রোগ্রাম শুরু করেছিল, তখন ভারতের অবস্থা অত ভালো ছিল না। সেই স্পেস জার্নিতে প্রথম ডক্টর বিক্রম আম্বালা সারাভাই একটা ফার্স্ট রকেট লঞ্চ করেছিল। সেটা কোথায়, তিরুভান্তপুরম কেরালা থেকে। সেটাই 1963 সালে প্রথম ভারতের, যেটা আমরা দেখতে পাচ্ছি সাইকেলে করে ক্যারি করছে আর গরুর গাড়ি করে নিয়ে গিয়ে সেই রকেটকে লঞ্চ করেছিল। তো আমাদেরকে বুঝতে হবে যে আমাদের অতীতে কত সংকট ছিল, আমাদের কাছে সংসাধন ছিল না, তাও আমাদের বিজ্ঞানীদের মধ্যে বা আমাদের ইঞ্জিনিয়ারদের মধ্যে একটা মানসিক শক্তি ছিল যে আমরা এতে অগ্রগতি করব। সেই হিসাবে এই স্পেস জার্নি শুরু হয়েছে। তারপরে আমরা দেখছি রিসেন্ট অ্যাচিভমেন্টটা আমরা যদি চন্দ্রযান 3 পরে দেখি, সেটা হচ্ছে স্পেডএক্স মিশন, যেটা 16 জানুয়ারি 2025 সালে লঞ্চ করা হয়েছিল। এখানে এইটার মধ্য দিয়ে কি করা হচ্ছে, যে আমাদেরকে একটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তৈরি করতে হবে, ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা ভারতীয় অন্তরিক্ষ স্টেশন। তো সেখানে তো কি করতে হবে, একটা যেরকম নর্মাল বাড়ি হয় সেই রকম একটা বাড়ি আমাদেরকে মহাকাশে তৈরি করতে হবে, যেখানে আমাদের অ্যাস্ট্রোনট বা মহাকাশচারী যারা আছে তারা যে থাকবেন নানা রকম পরীক্ষার জন্য, ওখানে বায়ুমণ্ডল পরীক্ষার জন্য, ওখানে কি ঘটনা ঘটছে সেই সব নানা মেশিনারি থাকবে, সেই সব দিয়ে ওই জায়গা থেকে পরীক্ষা করবে যে জীবজগতের কি কি পরিবর্তন হচ্ছে মহাশূন্যের কারণে, কিংবা মহাকাশে এমন কোন কোন ঘটনা ঘটছে যেগুলো জীবজগতে, জীবজীবনে কোনো পরিবর্তন আনতে পারে। তো সেখানে একটা বড় যদি এরকম একটা বাড়ির মতো কিছু করতে হয়, তাহলে তো সেগুলো তো এখান থেকে একেবারে পাঠিয়ে দেওয়া সম্ভব না। তো তার জন্য আমাদেরকে কি করা হয়, নর্মালি যেটা করা হয় সেটা হচ্ছে সব কিছু কিছু পার্টকে একবারে পাঠানো হয়, আর সেই পার্টের সাথে আরও পার্ট যোগ যোগ করে করে একটা বড় কিছু করা হয়। তো সেটাকে আমরা কি বলছি, স্পেস ডেস্ক মিশনের মধ্য দিয়ে আমরা সফল হয়েছি। সেটা কি, একটা হচ্ছে ডকিং মিশন। ডকিংয়ে কি হয়, একটা স্যাটেলাইটের মাধ্যমে কিছু পার্টকে পাঠানো হলো, আর একটা রকেটের মধ্যে আরেকটা স্যাটেলাইটকে পাঠানো হলো। সেই স্যাটেলাইটের দুটোকে একসাথে যোগ করার যে প্রসেস,
যখন স্যাটেলাইট আমরা যখন রকেট দিয়ে স্যাটেলাইট লঞ্চ করি, তারা তো যখন আমাদের পৃথিবীর চারপাশে ঘুরে, অরবিটে ঘোরে, তখন প্রচণ্ড স্পিডে ঘোরে। তো সেই দুটো স্পিডকে কাছাকাছি এনে তাদেরকে ডকিং করে মানে এক যোগ করা, সেইটা একটা বিশাল সাফল্যের ব্যাপার, ঠিক আছে। কারণ অত উপরে গিয়ে সেখানে আমাদের বিজ্ঞানীদের যে চিন্তা শক্তি, যে কর্মক্ষমতা, যে দক্ষতা, তার তার যে পরিচয়, সেই সবই পরিচয় বহন করছে। আনডকিংটা কি? আনডকিংটা হচ্ছে এই দুটো যে পার্ট যোগ হয়ে গেল, সেই পার্ট দুটোকে ঠিক আবার আলাদা করে দিয়ে, আলাদা করাটাকে আনডকিং বলছে। কারণ কোনো সময় স্পেস স্টেশন নষ্ট হয়ে গেলে সেগুলোর প্রত্যেকটা পার্টকে আলাদা করতে হবে। তো সেই হিসাবে এই এই স্পেস ডেস্ক মিশনটা হচ্ছে আমাদের যে ভবিষ্যতে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বানাতে হবে, তার দিকে একটা ধাপ এগিয়ে যাওয়া। এরপরে আমরা যে ফিউচার প্রজেক্ট দেখছি তার মধ্যে আছে গগনযান। গগনযানে কি হবে, যে এখানে আমরা মানুষ পাঠাবো, মানে মহাকাশে মানুষ পাঠাবো। সেটা হচ্ছে প্রায় 400 কিলোমিটার উপরে যে অরবিট আছে, পৃথিবীর চারপাশে ঘুরবে, সেরকম একটা অরবিটে মানুষকে পাঠানো হবে। কতদিনের জন্য? এটা 3 দিনের প্রোগ্রাম হবে। তো সেগুলো স্যাটেলাইটের মাধ্যমেই পাঠানো হবে। তার জন্য এর জন্য একটা ট্রেনিং চলছে, ইসরো সেন্ট্রি ইন রাশিয়াতে এইরকম এইরকম ট্রেনিং চলছে। সেখানে মানুষের যে একটা ওখানে থাকতে গেলে মানুষের শরীরের পরিবর্তন হবে, ওখানে প্রকৃতির পরিবর্তন হবে, ওখানে প্যাসিভ গ্র্যাভিটির পরিবর্তন হবে। তো ওই জায়গায় থাকার জন্য যে ফিজিক্যাল যে চ্যালেঞ্জগুলো আসবে, সেগুলোর জন্য অনেকটা ট্রেনিং দেওয়া হচ্ছে। তাছাড়াও যে থিওরিটিক্যাল কনসেপ্ট ওখানে লাগবে, সেগুলো ওখানে ট্রেনিং দেওয়া হচ্ছে। ইন্ডিয়া স্পেস স্টেশন তো বললাম, যেটা হচ্ছে 2035 সালে ওখানে মহাশূন্যে আমাদের গবেষণার জন্য যে স্টেশন তৈরি করা হবে মহাকাশে, সেটা ইন্ডিয়া স্পেস স্টেশন বলা হবে। এই ডেটটাকে মনে রাখার পেছনে একটাই কারণ, যে আমাদের যে যে এই যে সাকসেস, চন্দ্রযানের সাকসেস, সেই সাকসেসটা বা মহাকাশে যে আমাদের সাকসেস, যে আমরা যে সফট ল্যান্ডিং করতে পেরেছি কোনো একবার ফেলিওরের পরে, সেটাকে সেলিব্রেট করার জন্যই এই দিনটা। তো এতে আমাদের দেখছি ইসরোর অনেক গ্রোথ, মানে ইসরো যে আমাদের আছে তার অনেক গ্রোথ হচ্ছে। গ্রোথ মানে অনেক স্যাটেলাইট লঞ্চের অফার আসছে, অনেক বিদেশি কোম্পানির সাথে কোলাবোরেশন করার সুযোগ আসছে, যে সুযোগটা হয়তো আগে ছিল না। এখন নাসা কিংবা রাশিয়ার কোনো কোম্পানি যারা এই স্পেস মিশনের সাথে যুক্ত, তাদের সাথে অনেক অফার আসছে। অনেক দেশ তাদের স্যাটেলাইট আমাদের দেশ থেকে লঞ্চ করাতে চাইছে। তো এতে অনেকটা আমাদের ইকোনমি বেটার হবে, অনেক অনেক টাকা পাওয়া যাবে তাদের কাছ থেকে। কারণ আমাদের দেশের যে স্যাটেলাইট লঞ্চিং পদ্ধতি, তাতে খরচ অনেক কম হয়। তো সেই খরচের কারণে অনেক দেশ এর সাথে যুক্ত হচ্ছে। এতে আবার কি হচ্ছে, তাদের যে টেকনোলজি আর আমাদের যে টেকনোলজি, তাদের আদান প্রদান হচ্ছে। তাতে দুই দেশেরই টেকনোলজি আরও উন্নত হচ্ছে, যেটা ফিউচারের জন্য, সমগ্র মানব জাতির জন্য খুবই উপকারী। তো এই এই দিনটাকে উদযাপন করার জন্য অনেক স্কুল কলেজের মধ্যে অনেক ইভেন্টের অর্গানাইজেশন করা হচ্ছে, যার জন্য স্পেসের অগ্রগতি হয়। রোবোটিক্স কিংবা যে হ্যাকাথন যেসব আছে, সেই সব অনেক প্রোগ্রাম নিয়ে এইখানে আলোচনা করা হচ্ছে। তো এইখানে আমরা দেখছি তো আমাদের যে পরবর্তী মিশন আছে, সেটা হচ্ছে লুনার মিশন। সেখানে কি হবে, চাঁদে মানুষ পাঠানো হবে। সেটাকে চাঁদটাকে এক্সপ্লোর করার জন্য, চাঁদের মাটিতে কি আছে, ওখানে বাতাসে কি আছে, ওখানে পরিবেশ কীরকম, সেই সব নিয়ে সেই সব নিয়ে পরীক্ষা করার জন্য একটা লুনার মিশনে 2040-এর মধ্যে চাঁদে মানুষ পাঠানোর একটা চিন্তাভাবনা ভারতীয় সরকার ইসরোর দ্বারা করছেন। এর জন্য সবচেয়ে বড় যে কোনো মহাকাশচারী পাঠানোর জন্য সবচেয়ে আগে আমাদের কি দরকার, অ্যাস্ট্রোনট বা মহাকাশচারী দরকার। তাদেরকে কালেক্ট করে, তাদেরকে ট্রেনিং দেওয়া, তাদেরকে মোটিভেট করা, তাদেরকে এই যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের সঙ্গে যোগ করাটাই সবচেয়ে বড় কঠিন কাজ। তো সেই কাজটাকে প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আজ সেই ন্যাশনাল আমাদের যে মহাকাশ দিবস, সেই দিবসে তিনি সবাইকে আহ্বান করেছেন, যাতে অনেক পরিমাণে অ্যাস্ট্রোনট বা মহাকাশচারী এই প্রোগ্রামের সাথে যুক্ত হন, তারা যাতে ভারতকে গগনযান কিংবা লুনার মিশনের জন্য সাকসেসফুল করে দিতে পারে। আমরা রিসেন্টলি দেখেছি শুভাংশু শুক্লা, যিনি অ্যাক্সিওম 4 প্রজেক্টের মাধ্যমে তিনি যে স্পেসএক্স আছে, সেই স্পেসএক্সের যে স্পেসক্রাফটের প্রজেক্ট, সেই প্রজেক্টের মাধ্যমে তিনি মহাকাশে গিয়েছিলেন, এবং তিনি এইটাকে আমাদের যে গগনযান মিশন আছে তার জন্য পরীক্ষা হিসাবে দেখা হচ্ছে।
এরপরে স্টুডেন্ট এবং ছাত্রদেরকে অনুপ্রাণিত করার জন্য যে ইসরো কিছু কিছু ইভেন্ট আয়োজন করছে, সেই আয়োজনের মধ্য দিয়ে আবার যারা জিতছেন তাদেরকে প্রেসিডেন্ট প্রাইজ দিচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন সেই ন্যাশনাল স্পেস ডেতে সেই প্রাইজ বিতরণী হচ্ছে। তো এইখানে আমরা দেখছি যে যে এখানে যে অ্যাওয়ার্ডিং সেরিমনি হয়েছে, এখানে হচ্ছে রোবোটিক্সের যে যারা উইনার হয়েছে সেই টিমের নাম ছিল টাইটান। আর এর যে কলেজ থেকে এটা জিতেছে সেটা হচ্ছে যশবন্ত রাও চৌহান কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। তো এখানে দেখতে হবে 1500-র মতো ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে পার্টিসিপেট করেছিল। সেখানে অনেক আইআইটি এনআইটি ছিল, তার মধ্যে একটা সাধারণ এনআইটি আইআইটি ছাড়াও যে কলেজ আছে তার মধ্যে থেকে একজন প্রথম জায়গায় চলে গেল। তাহলে সেক্ষেত্রে আমাদের ভাবতে হবে যে আমাদের সবচেয়ে বেস্ট যাদের কাছে নলেজ আছে বা বেস্ট ক্যাটাগরির যারা স্টুডেন্ট আছে তাদের থেকেও আমাদের খারাপ যে কলেজ আছে সেখান থেকেও আমাদের ভালো ভালো পুল বেরোচ্ছে। তার জন্য আইআইটি এনআইটিকে আরও তাদের রিসার্চকে আরও উন্নত জায়গায় নিয়ে যেতে হবে, সেই চিন্তা ভাবনা করতে হবে। আর এই হ্যাকাথন উইনার ছিল, টিম নেম ছিল 10011 ইনস্টিটিউট, থাপর ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং। তো আমরা এটা থেকে দেখতে পাচ্ছি কি যে আমাদের মেন উদ্দেশ্য ন্যাশনাল স্পেস ডে সেলিব্রেশনের মেন উদ্দেশ্যই হচ্ছে যুব সমাজকে স্পেসের সম্বন্ধে, মহাকাশের সম্বন্ধে আরও আগ্রহী করা, সায়েন্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কিংবা এইসব নিয়ে বেসিকভাবে আরও গভীরভাবে প্রবেশ করা, সেখান থেকে আরও উন্নতি সাধন করে উন্নত প্রযুক্তি দিয়ে আরও উন্নত কোনো মিশনের জন্য প্রস্তুত করা, ভবিষ্যতে মহাকাশকে জয় করার স্বপ্ন দেখা। কারণ আমাদের প্রধানমন্ত্রী বলেই দিয়েছেন আমাদের সীমা মহাশূন্যের পরেও আমাদের সীমা আছে, আমাদের ওই বাউন্ডারি মহাকাশের পরেও। তো সেই বাউন্ডারি পর্যন্ত পৌঁছানোর যে ইচ্ছা শক্তি সেটা আমাদের দেশের যুব সমাজকেই করতে হবে। আর তার জন্য আমাদের সমস্ত যুব সমাজকে এগিয়ে আসতে হবে, আর তাদেরকে আরও সায়েন্স এবং মহাকাশ সম্বন্ধে তাদের মধ্যে যে কৌতূহল সেই কৌতূহল বাড়াতে হবে। নমস্কার বন্ধুরা, এখানেই এই বিষয়ে সমাপ্তি।